প্রিয় দর্শক সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি নিউজ 24 এর সাপ্তাহিক স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান স্বাস্থ্য সংলাপ। পুরো অনুষ্ঠান জুড়ে আপনাদের সাথে আছেন ডাক্তার তানিয়া আলম। প্রিয় দর্শক, আমাদের আজকের বিষয় নাক ডাকা ও ঘুমের সমস্যা। এই বিষয়ে কথা বলার জন্য আমাদের সাথে আজ উপস্থিত আছেন অধ্যাপক ডাক্তার মনিলাল আইচ লিটু, নাক কান ও গলা রোগ বিভাগ, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ, মিডফোর্ড হসপিটাল। আসসালামু আলাইকুম। কেমন আছেন? অ্যাজ ইউজুয়াল, যেভাবে দেশ চলতেছে সেভাবে আছি। আচ্ছা, আমাদের আজকের বিষয়টা কিন্তু আমরা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে, এবং সব সময় দেখা যায় প্রতিটা ঘরে এই ধরনের সমস্যাগুলো দেখা যায়, সেটা হচ্ছে নাক ডাকা ঘুমের সমস্যা। তো নাক ডাকা এই সমস্যাটা শুরু করার আগে আমরা নাক বিষয়ে কিছু একটু জানতে চাচ্ছি আপনার কাছে, যে নাকে সাধারণত কি কি রোগ হতে পারে? দেখুন, নাকে সাধারণত নাক বাঁকা, এটা একটা রোগ। কিছু কিছু ক্ষেত্রে যখন বাতাস আটকে যায়, নাক দিয়ে রক্ত পড়া, সাইনোসাইটিস, রাইনাইটিস, অ্যালার্জি নাকে, দ্যাটস ভেরি কমন। আচ্ছা, সাইনোসাইটিস মেজরিটি পিপল ভোগে। আর নাক কেন ডাকে? নাক ডাকে আসলে নাকও ডাকে, একই সাথে গলাও ডাকে। নাক থেকে শুরু করে আমরা যে বাতাসটা নেই, এই বাতাসটা নেওয়ার যে রাস্তাটা, নাক, তারপরে গলা, তারপরে যদি শ্বাসনালী ধরেন, তারপরে ফুসফুস, এই পর্যন্ত কোনো জায়গায় যদি সরু হয়ে যায় বা কোনো অবস্ট্রাকশন তৈরি হয়, বাধা তৈরি হয়, অথবা কোনো টিউমার, বাচ্চাদের ক্ষেত্রে যদি অ্যাডিনয়েড টনসিলের মতো একটা জিনিস যেটা নাকের পিছনে তৈরি হয়, এইসব কারণে নাক ডাকে। তবে মূলত যদি মোটা দাগে যদি বলেন, তাহলে স্থূলতা এবং আমাদের সিডেন্টারি লাইফস্টাইল, অর্থাৎ আমরা যে বসে থেকে জীবনযাপন করি, আমাদের জীবনে ওয়াক নাই, অর্থাৎ আমরা হাঁটি না, আমাদের অ্যাক্টিভিটি নাই, এই দুটাই হলো মূল কারণ। আচ্ছা, মূলত মোটা হয়ে যাওয়া। মোটা মানে কেউ যদি ওবেসিটি, যেটার কারণে নাক ডাকছে, এটার সাথে রিলেশনটা কি আসলে? ওবেসিটির সাথে নাক ডাকা হচ্ছে যে কারোর যে হাইট ওয়েট ইন্ডেক্স, এটা যদি কারোর ওজন 10%-এর বেশি হয় আইডিয়ালের চাইতে, অর্থাৎ আদর্শিকভাবে আমার ওজন 5 ফিট 6.5 ইঞ্চি, আমার ওজন হওয়া উচিত 67 কেজি আইডিয়ালি, আমার ওজন হচ্ছে 80 কেজি, এটা 6.7 কেজি যদি বেশি হতো তাহলে অ্যাকসেপ্টেবল ছিল, ওর বেশি হলেই আমার নাক ডাকবে সে। আচ্ছা, আর হচ্ছে যে বললেন যে বাচ্চারাও নাক ডাকে, বাচ্চারাও যে নাক ডাকছে, তো সেক্ষেত্রে এই যে অ্যাডেনয়েড একটা সমস্যার কথা বললেন, এই অ্যাডেনয়েড সম্পর্কে জানতে চাচ্ছি। বাচ্চাদের নাক ডাকার মূলত কারণ দুটা। একটা হচ্ছে ওবেসিটি, কারণ এখন ফ্যাটি ফুড, জাঙ্ক ফুড, এবং ওই যে বললাম সিডেন্টারি লাইফস্টাইল, গেমস অ্যাডিকশন, ডিজিটাল কোকেইন অ্যাডিকশন, সো এগুলোর কারণে তারা মোটা হয়ে যায়, তারা নাক ডাকে। আরেকটা হচ্ছে মূলত হলো অ্যাডিনয়েড টনসিলাইটিস। টনসিল বড় হয়ে যায়, বিভিন্ন ধরনের কোল্ড ড্রিঙ্কস, ঠান্ডা খাবার, আইসক্রিম, এগুলো খায় বাচ্চারা, তাদের টনসিলাইটিস এবং অ্যাডিনয়েডাইটিস একসাথে হয় আর কি, এটাই তাদের মূল কারণ। আর তবে একটা কথা বলে নেই যে বাচ্চাদের নাক ডাকা সবসময় খারাপ, কিন্তু বড়দের নাক ডাকা আবার গ্রেড আছে, মাইল্ড, মডারেট, সিভিয়ার এবং নর্মাল। আচ্ছা, তো সেইখানে সব নাক ডাকাই খারাপ না। এইটা ওই ইন্টারমিডিয়েটে আমরা যে পড়তাম, সকল খারই খারক, সকল খারকই খার নয়। আচ্ছা, অর্থাৎ আপনার নাক ডাকা, সব নাক ডাকাই আবার প্যাথোলজিক্যাল না। বুঝতে পেরেছি। তো বাচ্চাদের যে নাক ডাকাটা খারাপ সবসময় বলছেন, এটা কেন? বাচ্চাদের নাক ডাকা অবশ্যই খারাপ এবং সবচেয়ে বেশি খারাপ, এবং এটা কারণ হলো যে যখন অ্যাডেনোটনসিলাইটিস হোক অথবা মোটা হোক, যখন সে নাক ডাকে, তখন ঘটনাটা কি ঘটে, আমাদের বডিতে কি ঘটনা ঘটে, এটা হচ্ছে বাতাস যখন কম যায় নাক দিয়ে, তখন অক্সিজেন কম যায়। অক্সিজেন কম গেলে হার্ট তখন বেশি পাম্প করতে হয় টিস্যুতে উপযুক্ত অক্সিজেন দেওয়ার জন্য। বাচ্চার ব্রেনের ডেভেলপমেন্ট কম হয়, বুদ্ধি, আইকিউ কম হয়, সো বাচ্চাদের নাক ডাকা ইজ ভেরি ডেঞ্জারাস। এবং এই জন্য বাচ্চাদের নাক ডাকা মাত্র আপনাকে অ্যাডেনোটনসিলেক্টমি করতে হবে, রেমেডি নিতে হবে অ্যাট ওয়ান্স। ওখানে ওজন কমানো বা অন্য কিছুর চাইতে অপারেশনটা আগে। আর বড়দের ক্ষেত্রে উই ট্রাই ফার্স্ট ওয়েট রিডাকশন বা ওজন কমানো, দেন ব্যায়াম করা ডেইলি 40 মিনিট, এবং স্লিপ পজিশন, বাম দিকে উঁচু হয়ে শোয়া, বাম কাতে, লেফট ল্যাটারাল পজিশন যেটাকে আমরা বলি। এ ধরনের অনেকগুলো রেমিডিয়াল মেজার আছে, সেগুলো যখন ফেল করে তখন আমরা সার্জারিতে যাই।
বা যদি কারো মেটাবলিক সার্জারি লাগে, যে যাদের স্কোর AHI স্কোর বলি আমরা, অ্যাপনিয়া হাইপোপনিয়া ইন্ডেক্স, আচ্ছা এটা যদি 35%-এর বেশি হয় তখন তার মেটাবলিক সার্জারি লাগে। আচ্ছা অর্থাৎ তার ওয়েট রিডাকশন সার্জারি যেগুলো। আর যদি 30-এর উপরে থাকে কিন্তু তার যদি 35-এর কম থাকে, তাইলে আমরা যেটা করি, আমরা নর্মাল ফেয়ারব্যাঙ্কস অপারেশন বা U3P অপারেশন, উভুলো ফ্যারিঙ্গোপ্যালাটোপ্লাস্টি উইথ নেজাল এয়ারওয়েটাকে বড় করে দেয়, হ্যাঁ, সেপ্টোপ্লাস্টি। গত পরশুদিন রাতেও আমি একটা করছি। সো এটা খুব কমন নাও এ ডেজ। আগে বাংলাদেশ, এশিয়াতে আর কি, ইন্ডিয়ান স্টাডি আছে আমাদের কাছে, বাংলাদেশে কোনো স্টাডি নেই। এখানে 16.4% লোক নাক ডাকতো। গত বছর, এই বছরের জুনের একটা স্টাডি আসছে, এটা হলো 20% মানুষ নাক ডাকে এই সাবকন্টিনেন্টে, এবং এশিয়ানরা নাক ডাকে বেশি, ইউরোপিয়ানদের নাক ডাকে কম। কিন্তু ইউরোপিয়ানদের তো দেখা যায়, আমরা যতটুকু জানি, একটু ওবেসিটি বেশি। দেখুন, পৃথিবীতে কিন্তু ওবেসিটি ইউরোপিয়ানদের বেশি না, মেক্সিকোতে বেশি, আচ্ছা, তারপরে মিশরে, ইজিপ্টে, থার্ড হলো আপনার USA, ফোর্থ অস্ট্রেলিয়া, এন্ড ব্লা ব্লা ব্লা। বাট এটার কনফিগারেশনাল, মুখের যে কনফিগারেশন, চোয়াল এবং গলার যে কনফিগারেশন, সেইটা ইউরোপিয়ানদের এরকম যে তাদের এয়ারওয়েটা বড় থাকে এশিয়ানদের চাইতে, এবং এই কারণে এশিয়ানদের মধ্যে নাক ডাকার প্রবণতা বেশি। আর ইউরোপিয়ানদের আরেকটা বিষয় আছে যে ইউরোপিয়ানরা মোরাললেস হেলথ সম্পর্কে সচেতন, তারা বেশি হেলথ কনসিয়াস, অর্থাৎ তাদের লাইফস্টাইলে তারা মোটামুটি হেলথটাকে মেনটেন করে, যেটা আমরা করি না। আমরা হেলথকে প্রায়োরিটি হিসেবে দেখি না, আমরা হেলথকে সেকেন্ডারি হিসেবে দেখি। সো আচ্ছা, আমরা লাইফ আর্নিংটাকে পুরো প্রায়োরিটি হিসেবে দেখি। জি, এমনিতেই দেখা যায় যে বাচ্চাদের ক্ষেত্রে বলা হলো যে নাক ডাকা যদি হয়, সাথে সাথে আপনি বলছেন যে তার অ্যাডভান্স চিকিৎসা শুরু করতে হবে। একমাত্র কি অপারেশনই এটা চিকিৎসা, নাকি কোনো ধরনের কোনো কনজারভেটিভ ম্যানেজমেন্ট হতে পারে? বাচ্চাদের ক্ষেত্রে অপারেশনই একমাত্র চিকিৎসা 99% কেসে। এবং USA হচ্ছে যে দেশ যেখানে হেলথ সিস্টেম ভেরি ডেভেলপড। যে পৃথিবীতে 4টা দেশে হেলথ সিস্টেম ডেভেলপড, গ্রেড 1 বলা হয়। USA, নাম্বার 2 হচ্ছে ফ্রান্স, ব্রিটেন এবং অস্ট্রেলিয়া, মানে রেটিংয়ে যদি আমরা উপরের দিকে রাখি, এবং সিঙ্গাপুর নাও ইট ইজ, তাদের ন্যাশনাল মানে ইনফ্রাস্ট্রাকচার অনুযায়ী। তো এইসব দেশে কিন্তু আপনার এই নাক ডাকা যদি থাকে বাচ্চাদের, বা স্লিপ ডিস্টারবেন্স থাকে, তাহলে তার মেজার নেওয়াটা একদম ম্যান্ডেটরি, ইনস্ট্যান্ট অপারেশন অ্যান্ড আদার থিংস। CPAP নামে একটা মেশিন আছে, এটা দিয়ে বাতাস 22 সেন্টিমিটার পর্যন্ত ওয়াটার প্রেশারে আমরা ঠেলে দিতে পারি। কিন্তু যদি কোনো বাধা থাকে, তাহলে সেখানে তো CPAP কাজ করবে না। সো এবং তার যদি মোটা হয়, তাহলে CPAP দিয়ে আপনি কয়দিন রাখবেন, কিছুদিন পরে আর ওই CPAPও কাজ করবে না। কাজে এয়ারওয়ে সেখানে বড় করতে হবে। এয়ারওয়ে বড় করার 2টা ওয়ে, একটা হচ্ছে যে ওজন কমানো, আর একটা হচ্ছে যে অপারেশন। এছাড়া তো কোনো বিকল্প নাই। এটা বাচ্চাদের ক্ষেত্রে আমরা ওজন কমানো অথবা অপারেশন মানে বলতে যাচ্ছে অ্যাডেনোটনসিলেক্টমি, অথবা নাকে যদি পলিপ থাকে, সে ইথমোরাল পলিপ বা অ্যান্ট্রোকোনাল পলিপ আছে, থাকতে পারে। আপনার যদি অ্যালার্জি থাকে, সিভিয়ার অ্যালার্জি, সেখানে অ্যালার্জির অ্যান্টি অ্যালার্জিক মেডিকেশন, যদি গ্রস ডিএনএস থাকে, ডেভিয়েটেড নাসাল সেপ্টাম, সেটা কমানো। অর্থাৎ কাট ইউর কোট অ্যাকর্ডিং টু ইউর বাটন, যেখানে যেটা প্রযোজ্য আমরা সেক্ষেত্রে সেটাই অ্যাডভাইস করি। এখানে একটু বলে রাখা ভালো যে নাক ডাকা কিন্তু সাধারণ বিষয় না। এটা নাক ডাকার ফলে কিন্তু মানুষের উচ্চ রক্তচাপ, যে দেখেন, হার্ট ডিজিজ, ডায়াবেটিস, ক্যান্সার, স্ট্রোক ব্রেনে, রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট, প্লেন অ্যাক্সিডেন্ট, ইভেন নিউক্লিয়ার অ্যাক্সিডেন্ট, 7 মাইলস অ্যাক্সিডেন্ট, জাপানিজ অ্যাক্সিডেন্ট হয়েছে কিন্তু নাক ডাকার জন্য হয়েছে। ওই রাতে নাক ডাকে এবং যখন ওয়ার্ক সাইটে যায় তখন ওই মেশিনের উপর ঘুমায় পড়ে। এটাকে বলে ড্রাউজি ড্রাইভার্স ড্রাইভিং, অর্থাৎ মনের অজান্তে ঘুমায় পড়া, এটাকে বলে ডোজিং। সো 30 সেকেন্ডসের বেশি যদি একটা মানুষ ডোজিংয়ে থাকে, তাহলে তার গাড়ি অ্যাক্সিডেন্ট করবেই। সো 96,000 অ্যাক্সিডেন্ট হয়েছে গত বছর, তার আগের বছর 80,000 অ্যাক্সিডেন্ট হয়েছে USA-তে এই নাক ডাকার জন্য। সো নাক ডাকা একটা সোজা বিষয় না, এটা খুবই, এবং নাক ডাকার পরিণতিতে কিন্তু মানুষের মানসিক বৈকল্য দেখা দেয়। অর্থাৎ আপনি যদি ডেইলি নাক ডাকতে থাকেন, নাক ডাকা মানে হচ্ছে
তার ঘুম ফ্র্যাগমেন্টেশন হচ্ছে, নাক ডাকতে ডাকতে তার দম বন্ধ হয়ে যায়। যে নাক ডাকছে সে কি বুঝতে পারেন যে সে নাক ডাকছে? উনি বুঝতে পারবেন যদি উনি খেয়াল করেন, অর্থাৎ উনি মর্নিং হেডেক হয়, মাথা যত্র ঘুমায় পড়ে যখন তখন, অফিস আদালত ট্রেন বাস এনিওয়্যার, ইভেন স্টিয়ারিং হুইল ঘুমায় পড়ে, এবং সারাদিন ঝিমঝিম ভাব থাকে, ক্লান্তি বোধ হয় সারাদিন শরীরে। উনি যদি একটু খেয়াল করেন তাহলে উনি বুঝতে পারবেন। কিন্তু ইউজুয়ালি যারা নাক ডাকে তারা স্বীকার করে না, ডিউটি স্টিগমাটা, বুঝতে পারছেন? তো যখন তার বেড পার্টনার, রুম পার্টনার অ্যান্ড আদার পিপল সে বাইরে, কিন্তু আপনার যারা ড্রাইভ করে তাদের প্রতি বছর নাক ডাকা টেস্ট করা হয় ড্রাইভিং লাইসেন্সের সময়। কেন? যেন কোনো স্লিপ অ্যাপনিয়ার পেশেন্ট যেন লাইসেন্স ইউজ করতে না পারে, স্লিপ অ্যাপনিয়া কারেকশন করে তাকে আবার লাইসেন্সের জন্য অ্যাপ্লাই করতে হয়। এগুলো নিষিদ্ধ করা হয়েছে এখন। এয়ারলাইন্স পাইলট, আমাদের দেশে আমরা এটা ঢুকাইছি ইয়েতে, ওই বিআরটি এর যে 24টা ডিজিজ দেখা হয় তার মধ্যে এটাও দেখা হয় এখন। বাট এটা আমাদের এখানে এখন ইজিলি অ্যাভেলেবল। ইভেন আই হ্যাভ মাই ওন ল্যাব। যদিও 2005-এ প্রথম জাপান বাংলাদেশ সে শুরু হয়েছিল এটা, ওই শুরুর সময় আমিও ছিলাম একজন প্রিন্সিপাল কাম প্রফেসর। তার নাকের প্রথম করে বাংলাদেশে আমরা করি, আমি এবং সঞ্জয় সচদেবা ফ্রম দিল্লি। উনি এখনো বেঁচে আছেন, দিল্লিতে প্র্যাকটিস করেন। আমরা প্রথম এটা করছিলাম। এন্ড এখন তো আসলে অনেক সেন্টার হয়েছে, অ্যাপোলো স্কয়ার, তাও তো করা হয় কিভাবে না স্লিপ অ্যাপনিয়া? জি জি জি। তারা একটু বলে আসি যে আপনার মানসিক বিষয়টা, অর্থাৎ যদি কারোর ঘুম ভালো না হয় তাইলে 3 মাসের মধ্যে তার অ্যাংজাইটি, নিউরোসিস, ডিপ্রেশন অথবা মেনিক ডিপ্রেসিভ ইলনেস দেখা দিবেই। কারণ ঘুম হলো আমাদের অ্যামাইগডালাতে যে এক ধরনের সাবস্ট্যান্স রিলিজ হয়, সেই সাবস্ট্যান্সটাকে দূর করে ফেলে, ফলে আমরা মেন্টালি কুল বোধ করি। আমাদের কগনিজেন্স পাওয়ার, রিজয়নিং পাওয়ার, আমাদের মেমোরি, আমাদের প্রশান্তি, মানসিক স্থিরতা সবকিছু দেয় ঘুম। এনার্জি, ইমিউনিটি, রোগ প্রতিরোধ ক্ষমতা। এখন যদি এটা আপনি ঠিকমতো না ঘুমান তাহলে কী হবে? পরিণতিতে আপনার ব্রেস্ট ক্যান্সার, ইউটেরাইন ক্যান্সার, অনেক ধরনের ক্যান্সার হয় এর থেকে, টাইপ 2 ডায়াবেটিস হয়, এবং সাইকোলজিক্যাল অ্যাবনরমালিটি দেখা যায়, সাইকিয়াট্রিক ডিজিজ। দেখা গেছে 16% বডির জিন শুধু ঘুমের জন্য দায়ী। তাহলে চিন্তা করেন যে এটা কত গুরুত্বপূর্ণ একটা জিনিস। আপনি মানুষ যদি না খেয়ে থাকে তাহলে বাঁচতে পারে 76 দিন পর্যন্ত, আর যদি না ঘুমায় থাকে তাহলে বাঁচতে পারবে মাত্র 11 দিন। সাচ ইজ দ্য ইম্পর্টেন্স ইজ দ্য স্লিপ। এবং এক রাত আপনি না ঘুমায় থাকবেন, এক রাত আপনি না খেয়ে থাকবেন, আপনি দেখেন তো সকালে উঠে কোনটা আপনার জন্য বিরক্তিকর, কোনটা আপনার জন্য ভেরি ডেট্রিমেন্টাল। এখন আপনি যেটা বলছিলেন যে টেস্টটা আমরা কিভাবে করি, পলিসোনোগ্রাফি। পলিসোনোগ্রাফি 2 ভাবে করা হয়। একটা করা হয়, এখন যেটা করা হয় মেইনলি, এটা হোম স্টাডি। পলিসোনোগ্রাফি রিসার্চ বেসড পলিসোনোগ্রাফি আছে, ল্যাব গ্রেড 1 to 3। ওকে, এখানে কতগুলো চ্যানেল ইউজ করা হলো। এখানে কি কি দেখা হয়? এখানে দেখি আমরা ব্রেনের ইজি দেখি, ইলেকট্রোএনসেফালোগ্রাম, এবং চোখের ইলেকট্রোঅকুলোগ্রাম, মাসেলের মায়োগ্রাম, চেস্ট মুভমেন্ট, অ্যাবডোমিনাল মুভমেন্ট, লেগ মুভমেন্ট, লেগের মাসেলের মুভমেন্ট, এসোফেজিয়াল টোন, ম্যানোমেট্রি, গ্যাস্ট্রিক পিএইচ অ্যানালাইসিস, এগুলো অনেক কিছু করা হয়। একটা অনেক কিছু দেখা হয়। এমনিতে টেস্টটা কতক্ষণ ধরে করা হয়? এটা সিঙ্গেল নাইট স্টাডি করা হয়। এখন অবশ্যই স্প্লিট নাইট স্টাডি আসছে, অর্থাৎ 2টা, অর্থাৎ 4 ঘন্টা করলেই হয় এটা। অর্থাৎ ঘুমের কয়েকটা সাইকেল নিলেই হয়। আর এখন বাসায় গিয়ে করা হয় বেশি, বাসায়, কারণ বাসায় সে তার নিজে যে পরিবেশে ঘুমায় সেই পরিবেশটা পাচ্ছে। আর আপনি যদি ল্যাবে নিয়ে করেন তাহলে ল্যাবের পরিবেশে তার ঘুম এমনি ভালো হয় না মানুষের। কাজে অনেকের তো দেখা যায় যে যাদের ইনসমনিয়া সমস্যা আছে তাদের তো ঘুম আসবে না। দেখুন, ইনসমনিয়া আবার একটু ডিফারেন্ট চ্যাপ্টার, এবং ইনসমনিয়াতে বেশি লোক ভোগে কিন্তু রাদার দ্যান স্লিপ অ্যাপনিয়া। স্লিপ অ্যাপনিয়াতে ভোগের 20% লোক যদি ধরি, ইনসমনিয়াতে ভোগে 55% পিপল। এবং ইনসমনিয়ার আবার অনেকগুলো টাইপ আছে, যেমন লেট অনসেট ইনসমনিয়া, অর্থাৎ ঘুমাইতে যাওয়ার পরে তো ওরা ঘুমাইতে দেরি হচ্ছে ওনার। ওকে, আরেকটা আছে ইনসমনিয়া স্লিপ ব্রেকেজ হয়, ফ্র্যাগমেন্টেড স্লিপ হয়, অর্থাৎ বারবার ঘুম থেকে ঘুম ভেঙে যায়। আবার প্যারাসোমনিয়া আছে অনেকগুলো। প্যারাসোমনিয়াগুলো কি? যেমন ঘুমের মধ্যে অনেকে হাঁটে, ঘুমের মধ্যে অনেকে কথা বলে, স্লিপ টকিং বলে, স্লিপ ওয়াকিং,
তারপরে আছে রেস্টলেস লেগ সিনড্রোম, ঘুমের মধ্যে হাত পা নাড়ানাড়ি করে, বেড ওয়েটিং করে, প্রস্রাব করে বাচ্চারা বিশেষ করে, এটা বেডে। হ্যাঁ, তারপরে অনেকে দুঃস্বপ্ন দেখে জেগে ওঠে, যেটাকে বলে টেরর। তারপরে আছে হিপনিক জার্ক, হঠাৎ করে হাত পা নাড়া দিয়ে ওঠে, এবং আছে স্লিপ প্যারালাইসিস, যেটাকে আমরা বলি বোবায় ধরা। আচ্ছা, সো এই ঘুমের এই ভেরিয়েশনগুলো আছে যেগুলো কারেক্টেবল। অনেকে আপনি দেখবেন যে স্লিপ ওয়াকিং যাদের। আচ্ছা, আমরা এই বিষয়ে আরেকটু কথা বলবো, এটা বিরতির পর। ফিরছি ছোট্ট একটি বিরতির পর, স্বাস্থ্য সংলাপের সাথেই থাকুন। বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি স্বাস্থ্য সংলাপে। আজ আমরা কথা বলছি নাক ডাকা ও ঘুমের সমস্যা এই বিষয় নিয়ে। আমাদের সাথে আছেন অধ্যাপক ডাক্তার মনিলাল আইচ লিটু। বিরতিতে যাবার আগে কিন্তু আমরা নাক ডাকা ঘুমের সমস্যার নানাগুলো কথা বললাম। তা আমি আরেকবার আপনার কাছে জানতে চাচ্ছি যে নাক ডাকছে, এটার উপসর্গ যেটা হচ্ছে, আমি মানে নাক ডাকার উপসর্গ তো নাক ডাকাই, আর কিন্তু নাক ডাকা আর সাথে ঘুমের সমস্যা, এটার জন্য কিছু উপসর্গ থাকে যে কারণে ডাক্তারের কাছে যেতে হবে, সেগুলো কি কি? দেখুন, নাক ডাকার উপসর্গ মানে নাক ডাকা, অনলি নাক ডাকা না। নাক যখন ডাকে মানুষ, তখন তো আশপাশের লোক বুঝতে পারে, অর্থাৎ তার রুমে যে থাকে, বেড পার্টনার যিনি থাকেন বা রুম পার্টনার অথবা ফ্লোর পার্টনার, এত জোরে মানুষ নাক ডাকে যে জেট ইঞ্জিনের চেয়ে বেশি প্লেনের। উইনস্টন চার্চিল উনি নাক ডাকতেন 140 ডিবিতে, আর এটা জেট ইঞ্জিন শব্দ করে 130 ডেসিবেল। সো অন্যরা যে বুঝতে পারবে না তা না, তবে নিজে যেভাবে বোঝা যায় সেটা হলো সারাদিন তার ঘুম ভাগ থাকে, যত্রতত্র ঘুমিয়ে পড়ে তারা, এবং মাথা ধরে অনেকের, আর্লি মর্নিং হেডেক। তার রাতে যদি ঘুম ভালো না হয় তাহলে সকালে এটা হবে। হ্যাঁ, এবং দেন তার কোনো কাজে মনোসংযোগ হয় না, ল্যাক অফ কনসেন্ট্রেশন বলি আমরা, কোনো কিছুতে মন বসাতে পারে না, মেমোরি লস হতে থাকে, এবং ছোটোখাটো কাজ ভুলে যায়, টাইম ভুলে যায়, টাইম ওরিয়েন্টেশন ভুলে যায়। যে এখন 4টা বাজছে, উনি হয়তো মনে করছেন উনি বসেই আছেন অফিসে, মানে ওনার খেয়াল নাই যেটা টাইম, অর্থাৎ তার পুয়ার জাজমেন্ট পাওয়ার হয়। হ্যাঁ, এবং রিয়াকশন টাইম স্লো হয়ে যায়। রিয়াকশন টাইম হচ্ছে যেমন আপনি যে কোনো কিছুতে রেসপন্স করি আমরা উইদিন 2 সেকেন্ড, উনি রেসপন্ড করবেন 14, 15, 20 সেকেন্ডে। ওনাকে একটা বকা দিলে দেখা যাবে উনি অনেক পরে ইয়ে করছে, ওনার বস ওনাকে একটা অর্ডার দিচ্ছেন, উনি খুব স্লোলি এটা ক্যারি আউট করতেছে, অর্থাৎ রিয়াকশন টাইমটা বেড়ে যায়। সো দিস আর অল দ্য ইন্ডিকেশনস যে উনি রাতে নাক ডাকেন বা রাতে ওনার ঘুমের সমস্যা আছে। এক্ষেত্রে কি কি ধরনের জটিলতা হতে পারে? দেখুন, নাক ডাকার জটিলতা অনেক, মানে ঘুম হচ্ছে মানুষের হেলথের, বলা হয় যে এটা হলো হিপোক্রেটিস, যিনি মেডিকেল সায়েন্সের ফাদার বলা হয়, উনি বলছেন যে স্লিপ ইজ দ্য মাদার অফ অল মেডিসিন and lack of sleep is the father of all disease. আচ্ছা, সো আপনি এমন কোনো ডিজিজ নাই যেটা এটা নাক ডাকা বা ঘুমের প্রবলেমের কারণে হয় না। ব্লাড প্রেশার, যে উচ্চ রক্তচাপ দেখেন, 90% কেসে এটা এর জন্য হয়, আপনার নাক ডাকার জন্য হয় বা ঘুমের প্রবলেমের জন্য হয়। দেন আপনি ডায়াবেটিস, টাইপ 2 ডায়াবেটিস যেটা, সেটা হচ্ছে স্টেরিলিটি, বন্ধ্যাত্ব, ইভেন জিনে যে চেঞ্জ হয়, সেজন্য বাচ্চা বিকলাঙ্গ হয় যাদের ঘুমের ইয়ে থাকে, নাক ডাকার প্রবলেম থাকে, কারণ জেনে চেঞ্জ হয়ে যায়, জিন ইনজুরি হয়। আপনার রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট, দেন মানসিক সমস্যাগুলোর মধ্যে বলা হয়েছে অ্যাংজাইটি নিউরোসিস, যেটা দুশ্চিন্তা জনিত রোগ, আপনার ডিপ্রেশন, আবার অনেকের আছে দুইটাই হয় অলরেডি, ওসিডি যেটা অবসেসিভ কম্পালসিভ মেনিয়া, এগুলো এই কারণে হয়। অদ্ভুত একটা বিষয় হচ্ছে যে যত সাইকিয়াট্রিক ডিজিজের জিন আছে, তার যে জিন আর ঘুমের যে জিন, এদের মধ্যে 99.5% মিল আছে। আচ্ছা, এর মানে কি এই যে যারা সাইকিয়াট্রিক পেশেন্ট তাদের ঘুমের সমস্যা আছে? জি, ডেফিনেটলি। যত সাইকিয়াট্রিক ডিজিজ হবে, প্রত্যেকটা ডিজিজে ঘুমের সমস্যা থাকবে। আবার যাদের ঘুমের সমস্যা থাকবে তারা সাইকিয়াট্রিক যে কোনো একটা অ্যাবনর্মালিটিতে আক্রান্ত হবেনি, ইট ইজ এ মাস্ট। দেন আপনার আমাদের সোশ্যাল ভায়োলেন্স এবং স্লিপ ডিভোর্স, বিবাহ বিচ্ছেদ, এটাও একদম কম না। বিয়ের ফার্স্ট ইয়ারের মধ্যে ইউএসএতে 16% বিবাহ বিচ্ছেদ হয় এই ঘুমের কারণে। স্লিপ অ্যাক্সিডেন্ট আছে যেটা ব্যাপক পরিমাণে,
মানে ঘুমের প্রবলেমের কারণে অ্যাক্সিডেন্ট ঘটে। সো ইট ইজ এ হিউজ থিং যে বছরে ইউএসএতে হিসাব করে দেখা হয়েছে $600 বিলিয়ন লস হয় মেডিকেল সায়েন্সে ডিউ টু স্লিপ। এবং এটার একটা টেস্ট করতে আপনার অস্ট্রেলিয়াতে $1450 লাগে, সিঙ্গাপুরেও তাই। ইয়েতে লাগে আপনার $1650 একটা পলিসোনোগ্রাফি করতে, ঘুমের টেস্ট করতে। আমাদের দেশে এই ধরনের টেস্ট আমাদের দেশে টেস্ট হয়, তবে আমাদের দেশে এটা চিপ কম্পারেটিভলি। অ্যাপোলো স্কোয়ার দে টেক মেবি 20 or like this around this, আর ছোটখাটো সেন্টার যারা আছে তারা আরো কম নেয়। সরকারি হসপিটালগুলোতে কি টেস্টটা করা আছে? সরকারি হাসপাতালের মধ্যে আমাদের মিডফোর্ডে আছে, জি জি জি, ঢাকা মেডিকেল কলেজে বোধহয় মেশিন দেওয়া আছে, বঙ্গবন্ধুতে আছে। আচ্ছা, মানে সরকারি হসপিটালে করা হচ্ছে। এই যে টেস্টটা করার পরে কারো আসলো যে তার স্লিপ অ্যাপনিয়া আছে নাক ডাকার কারণে, সেক্ষেত্রে ম্যানেজমেন্টটা আপনারা কিভাবে শুরু করেন? শুধু কি এই পরীক্ষাটা দিয়েই যথেষ্ট, নাকি আরো কিছু পরীক্ষা নিয়ে করতে হয়? শুধু পলিসোনোগ্রাফি যথেষ্ট না, আমরা দেখি তার ওবেসিটি। আচ্ছা, ওবেসিটিটা তার দেখি, তার গলার নেক সার্কামফারেন্স দেখি যে কতটুকু আছে, তার অ্যাবডোমেন এবং হিপ এর রেশিও কত, এটা মাপা হয়। এই রেশিও 1:1 হইতে হবে। যদি এটা যদি ধরেন ভুঁড়ি বড়, তাহলে তখন তার ওটা কমাইতে হবে। শুধু একটা তো ফ্যাক্টর না, আপনার আমরা প্রথমে দেখি কি কারণে তার এই নাকটা ডাকতেছে। আচ্ছা, এবং এই নাক ডাকাটা কোন গ্রেডের। ধরেন 10 সেকেন্ডের জন্য যদি ঘন্টায় 5 বারের বেশি দম বন্ধ থাকে, তাহলে সেটাকে আমরা প্যাথোলজিক্যাল বলি, অর্থাৎ এটা খারাপ। এর চেয়ে কমও কিন্তু থাকে নাক ডাকা, সেক্ষেত্রে আমরা এটাকে অ্যাডজাস্টেবল ধরে নেই। তা 5 থেকে যদি 15 হয় সেটা হয় মাইল্ড, আর 15 থেকে যদি 30 হয় স্কোর, তাহলে সেটা মডারেট, 30-এর বেশি হলে এটা সিভিয়ার। অ্যাকর্ডিংলি আমরা চিকিৎসায় যাই। আর এর সাথে আপনি যেটা বলছেন যে শুধুই কি আমরা এক টেস্টটা করবো, নো, এর সাথে আমরা থাইরয়েড হরমোন দেখবো। আচ্ছা, হ্যাঁ, এবং ছেলে মেয়ে দুই গ্রুপেরই আপনার মেল বা ফিমেল হরমোনও দেখতে হয়। আচ্ছা, ইস্ট্রোজেন, প্রোজেস্টেরন, টেস্টোস্টেরন সব দেখতে হবে। জি, এটা দেখতে হবে। তার সাথে কোলেস্টেরল দেখতে, কারণ হচ্ছে এই ঘুমের ডিস্টারবেন্সের ফলে টেস্টোস্টেরনের পরিমাণ কমে যায়। আচ্ছা, বা ওভারিয়ান হরমোনের পরিমাণ কমে যায়, তখন তার বন্ধ্যাত্ব হয়। ওকে ওকে। তো কাজেই যাদের ঘুমের প্রবলেম থাকবে, সাথে সাথে আমাদের দেখতে হবে যে তার এখানে কোনো প্রবলেম আসছে কিনা। আপনি চিন্তা করেন যে একজন মানুষ যার বয়স 30 বছর, সে যদি 5 ঘন্টার কম ঘুমায় 3 মাস, তাইলে 3 মাস পর যদি আপনি তার টেস্টোস্টেরন লেভেল দেখেন, 50 বছরের বুড়ার মতো হয়ে যাবে। আচ্ছা, অর্থাৎ আপনার সঠিকভাবে না ঘুমাইলে এইটা আপনার জীবনী শক্তি, হরমোন, এভরি সিস্টেমকে ডাউন করে ফেলবে, নষ্ট করে ফেলবে। এতই ইম্পর্টেন্ট ঘুমটা ইম্পর্টেন্ট না, ঘুমটা হলো জীবন। জীবন, জি জি। কতক্ষণ ঘুমাতে হয় একটা মানুষের? মিনিমাম কতটুকু সময় ঘুমাতে হয়? একজন মানুষের 7 থেকে 8 ঘন্টা ঘুমানোটা। এখন যদি কেউ মনে করে, আপনি কথাটা আমি একটু কেড়ে নিলাম। সেটা হলো একজন জাপানিজ, উনি 6 ঘন্টা 29 মিনিট ঘুমান, আমেরিকানরা 6 ঘন্টা 40 মিনিট ঘুমায় এভারেজ। ওকে, আমাদের বাঙালিরা 6 ঘন্টা অ্যারাউন্ড ঘুমায়, এর বেশি ঘুমায় না। তো আপনি বলতে পারেন যে ঘুমের দরকার 7 থেকে 8 ঘন্টা, এবং এটা হইতে হবে সাফিসিয়েন্ট অ্যান্ড এফিসিয়েন্ট ইন কোয়ালিটি অ্যান্ড কোয়ান্টিটি। নাক ডাকে কিন্তু 8 ঘন্টা ঘুমায়, ওই ঘুম হবে না। ডিপ্রেশনে আছে, সারাদিন ঘুমায়, ওই ঘুম হবে না। এবং এটা বায়োলজিক্যাল রিদমের সাথে হইতে হবে। জি, তাইলে যারা কম ঘুমায় তারা কিভাবে অ্যাডজাস্ট করে? ঘুম কম তো জীবন কম। আপনার হঠাৎ করে হার্ট অ্যাটাক করে মারা যাবে, হঠাৎ করে ঘুমের মধ্যে দম বন্ধ হয়ে মারা যাবে। ঘুম কমায় দিলে এটা নিউ নর্মাল হয়ে যায়। কিরকম? যেমন ধরেন একটা লোক সিগারেট খায় না, সে সিগারেট খাওয়া শুরু করলো, ওই সিগারেট খাওয়াটা তার জন্য নতুন নর্মাল হিসেবে দেখা দিচ্ছে। লাইক দিস, আপনি যদি কম ঘুমান, ওইটা আপনার কাছে নিউ নর্মাল হিসেবে দেখা দেয়, কিন্তু এটা হেলদি না। আচ্ছা, আপনাকে 7 থেকে 8 ঘন্টা ঘুমাইতেই হবে। এবং আপনি ঘুম না হলে আপনার স্মরণশক্তি ডেভেলপ করবে না, আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা ডেভেলপ করবে না। যেমন ধরেন করোনার টিকা, যারা ঠিকমতো ঘুমায় না তাদের ক্ষেত্রে কাজ করে নাই, কিন্তু যারা ঠিকমতো ঘুমাইছে তাদের ক্ষেত্রে ঠিকমতো কাজ করছে। আচ্ছা, অর্থাৎ ইমিউনিটি ডেভেলপ করবে না আপনার শরীরের যে রোগ প্রতিরোধ ক্ষমতা, নেচার কিলার সেল, সেটা ঘুমের সময় হয়। আমাদের বডির যে ওয়েস্ট প্রোডাক্ট, সেটা ঘুমের সময় বের হয়ে যায়। এখন যদি কেউ মনে করে যে সে 7 ঘন্টা বা 8 ঘন্টা ঘুমাবে, কিন্তু রাতে সে 4 ঘন্টা ঘুমালো, দিনে 3 ঘন্টা ঘুমাবে, এটা কি সম্ভব? আমাদের বায়োরিদম এরকম, বায়োলজিক্যাল সাইকেল বা ক্রোনোবায়োলজি
or you can say circadian rhythm. জি সাচ এ ওয়ে, আপনি জানেন 2018-তে কার্কাডিয়ান রিদম আবিষ্কারের জন্য নোবেল প্রাইজ পাইছে আমেরিকান 3জন সায়েন্টিস্ট। তো এই কার্কাডিয়ান রিদম এমনভাবে তৈরি যে রাত আমাদের জন্য না, রাত আমাদের ঘুমানোর জন্য। এবং নেচারে শুধুমাত্র মানুষই একমাত্র প্রাণী যে ঘুমকে র্যান্ডামলি নষ্ট করে, ডেলিভারিটি নষ্ট করে। আপনি দেখেন বাঘ, কুকুর, শিয়াল, বিড়াল, কোন প্রাণী, ইভেন সাপ, ইভেন অ্যামিবা যে প্রাণী, ছোট ক্ষুদ্র প্রাণী, সবাই কিন্তু টাইমলি ঘুমায় নেয়। মানুষ ঘুমটাকে নষ্ট করে। এবং মানুষ যে ঘুমানোর জন্য রাত দেওয়া হয়েছে দেখেন, সেই জন্য আপনি রাতে চোখে দেখেন না, আপনি দিনে চোখে দেখেন। এবং আপনার বডি বায়োলজি ওইভাবে অ্যাডজাস্টেড। সো আপনাকে রাতের ঘুম রাতেই ঘুমাইতে হবে। এটা কোনো ব্যাংকিং সিস্টেম না যে আপনি আজকে জমা রাখলেন 3 ঘন্টা ঘুমাই নিলেন, কালকে 11 ঘন্টা ঘুমাবেন, ওটাতে লাভ হবে না। যেটা যে একদম সাউন্ড স্লিপ। এবং আপনাকে আরো একটা আমি এই বিষয়ে একটু কথা বলবো, এটা বিরতির পর এসে ফিটি ছোট্ট একটি বিরতির পর স্বাস্থ্য সংলাপের সাথেই থাকুন। বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি স্বাস্থ্য সংলাপে। আজ আমরা কথা বলছি নাক ডাকা ও ঘুমের সমস্যা এই বিষয় নিয়ে। আমাদের সাথে আছেন অধ্যাপক ডাক্তার মনিলাল আইচ লিটু। বিরতিতে যাবার আগে কিন্তু আমরা অনেকগুলো বিষয় জানলাম, ঘুমের সমস্যা, ঘুম না হলে কি হয় এবং নাক ডাকলে কি হয়, সব ধরনের সমস্যাগুলো জানলাম। তো চিকিৎসা আছে সব কিছুরই। তো আমার চিকিৎসা সম্পর্কে জানতে হবে একটু, যে যদি অনেক বেশি যার প্যাথোলজিক্যাল নাক ডাকা, যে সত্যি সত্যি যার চিকিৎসা দরকার, সেক্ষেত্রে চিকিৎসাটা আপনারা কীভাবে শুরু করবেন? দেখুন, প্রথমে আমরা ওয়ার্ক আপ করি যে এই নাক ডাকাটা তার জন্য ক্ষতিকর কিনা, এই নাক ডাকার গ্রেডটা কি, এবং এর জন্য কি চিকিৎসা প্রয়োজন। তো আমরা যদি গ্রসলি বলি তাহলে 1 নম্বর চিকিৎসা হচ্ছে ওজন কমানো এবং লাইফস্টাইল মডিফিকেশন, অর্থাৎ ডেইলি এক্সারসাইজ করতে হবে যাতে করে মাসেল টোনটা ভালো থাকে, এবং ডায়েট, অর্থাৎ ব্যালেন্স ডায়েট খেতে হবে। আপনার 2 নম্বর চিকিৎসা বলি তাও ওজন কমানো, 3 নম্বর চিকিৎসা যদি বলি এটা ওজন কমানো, টু মি অ্যাট লিস্ট, অ্যান্ড দ্যাট গিভস এক্সিলেন্ট রেজাল্ট ফর দ্য পেশেন্ট। এখন যদি কোনো অবস্ট্রাকশন থাকে, তার ধরেন নাক বাঁকা থাকলো, গলায় অ্যাডেনোটনসিল থাকলো, তালু বড় থাকলো, টনসিল বড় থাকলো, গলার ভিতরে অন্য কোনো কারণে অবস্ট্রাকশন, মাল্টি লেভেল অবস্ট্রাকশন থাকে অনেক সময়, তখন আমরা স্ট্রেট অ্যাওয়ে সার্জারিতে চলে যাই। ওকে, যদি দেখি এয়ারওয়ে ঠিক আছে, ওজনও ঠিক আছে, তারপরে সেন্ট্রাল স্লিপ অ্যাপনিয়া একটা আছে, এটা হচ্ছে তখন আমরা সিপ্যাপ মেশিন দেই, এটা দিয়ে বাতাস ঠেলে দেওয়া হয়। কিন্তু লাইফস্টাইল যেটা, অর্থাৎ তার হেলদি লাইফস্টাইল, ডেইলি একই সময় ঘুমাইতে যাওয়া, ওকে, ঘুমানোর আগে অন্তত বডির 10 মিনিট আগে একটা গোসল দেওয়া, আপনার ডেইলি এক্সারসাইজ করা 40 মিনিট, আবার যে প্রার্থনা করে বা নামাজ পড়ুক বা মেডিটেশন বা পূজা করে, এটা রেগুলার করা। কেন? এটাকে বলে মেন্টাল নেভিগেশন বা মেন্টাল ফোকাসিং করতে হয়, যেন ঘুমাইতে যেয়ে উনি বিভিন্ন ধরনের দুশ্চিন্তা না করেন, একদিকে যেন মেন্টাল ফোকাসটা থাকে। দেন বাম কাতে উঁচু বালিশে শোয়া, আপনার ঘুমের অন্তত 3 ঘন্টা আগে স্ক্রিন অফ করা, লাইট, ব্লু লাইট, এবং আপনার স্লিপ হাইজিন যেটাকে আমরা বলি, অর্থাৎ রুমের যে অ্যাম্বিয়েন্স এইটা ক্লিন রাখা। কীরকম? লাইট অফ করতে হবে, কারণ লাইট যদি থাকে তাইলে কিন্তু আপনার মেলাটোনিন সিক্রেশন হবে না। মেলাটোনিন ইন্ডাকশন করতে হলে পিনিয়াল গ্ল্যান্ড থেকে এই লাইট অফ করতে হয়। মেলাটোনিন এবং অ্যাডিনোসিন ডাইফসফেট যেটা, এটা বডিতে জেনারেট হয়েছে কিনা এটা দেখতে হয়। কেন? এটা জেনারেট হয় যখন মানুষ কাজ করে, তখন এটিপি থেকে এডিপি হয়। এই এডিপি এবং মেলাটোনিন এই দুইটা হলো মানুষের শরীরের ঘুমটা আনে। এখন আপনি সারাদিন শুয়ে বসে রয়েছেন, আপনার রাতে ঘুম আসবে না। সো এইগুলো দেখতে হবে। প্লাস রুম টেম্পারেচার হতে হবে 18 থেকে 19 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে, অথবা ফারেনহাইটে যদি ধরেন 66 থেকে 68 আইডিয়াল ফর ইন্ডাকশন অফ স্লিপ। আমাদের ঘুমের 4টা ফেজ আছে: ইন্ডাকশন ফেজ, মেইনটেনেন্স ফেজ, জাস্ট কন্টিনিউড ফেজ। ওকে, 1 2 3 4 নন র্যাম স্লিপ যেটা। আর যে স্টেজে আমরা স্বপ্ন দেখি সেটা বলে র্যাম স্লিপ, র্যাপিড আই মুভমেন্ট স্লিপ। ওকে, তো এই যখন আমাদের ডিপ স্লিপ হয়, ডেল্টা স্লিপ, তখন কি হয়? আমাদের বডির ব্লাড প্রেশার একদম কমে যায়, আমাদের হার্ট রেট অনেক কমে যায়, আমাদের নিঃশ্বাস অনেক কমে যায়, এবং আমাদের বডির সমস্ত বডি প্যারালাইজড হয়ে যায়, শুধু ব্রেন এবং রেসপিরেটরি মাসেল ছাড়া। এই জন্য আমাদের এনার্জিটা কনজার্ভ হয়। এই জন্য পরদিন সকালে আমরা ফ্রেশ। অর্থাৎ একটা ভালো ঘুমের লক্ষণ হচ্ছে সকালে উঠে আপনি একটা রিফ্রেশিং, অর্থাৎ মনে হবে আপনি
নতুন জীবন পাইছেন, নিউ লিজ অফ লাইফ। দ্যাট ইজ দ্য হলমার্ক অফ এ গুড স্লিপ। ওকে, সকালে যদি আপনার মনে হয় যে আমার ঘুমটা শেষ হয় নাই, ঘুমটা তাড়াতাড়ি ভেঙে গেল, অথবা গা ম্যাজ ম্যাজ করতেছে, আমি স্বস্তি পাচ্ছি না, স্বাচ্ছন্দ্য পাচ্ছি না, তাহলে ডেফিনেটলি আপনার রাতে ভালো ঘুম হয় না, রাতে ভালো ঘুম হয়, আইডিয়াল ঘুম হয় না। তো আপনাকে এইসব শর্তগুলো পূরণ করতে হবে। আপনি যদি এখন বলতে পারেন যে ঘুমানোর 10 মিনিট আগে একটা গোসল দিতে হবে, কেন? এটা কুসুম গরম পানি দিয়ে গোসল দিতে হয়। কারণ হলো তাহলে আপনার বডি টেম্পারেচার কমে যাবে। বডি টেম্পারেচার কমে গেলে ঘুমের ইন্ডাকশনের সুবিধা হবে। ঘুম আসতে গেলে এই জন্য দেখবেন গরমের দিনে আপনার ভালো ঘুম হয় না, কিন্তু শীতের দিনে ঘুম হয়, আবার বৃষ্টির দিনে ভালো ঘুম হয়। কেন? অ্যাম্বিয়েন্ট যে এটা কমে যায়, আপনি দেখবেন কাঁথা মুড়ি দিলে আপনার ঘুম চলে আসতেছে, এবং শীতের দিনে সারাদিনই ঘুম ঘুম থাকে। আর একটা জিনিস মনে রাখতে হবে, আমাদের ঘুম শুরু হয় সকালবেলা সূর্যের আলোতে। বলে এটা কিভাবে? আমাদের ডেটা স্টার্ট হয়, গাড়ি যদি আপনি ঠিক মতো স্টার্ট না দিতে পারেন তাহলে কিন্তু গাড়ি ভালো চলবে না। আমরা কি করি, আমরা সকালে উঠে আমাদেরকে 15 থেকে 20 মিনিট সানলাইট নিতে হবে। এটা ম্যান্ডেটরি ফর অল হিউম্যান ক্রিয়েচার। কেন? কারণ যখনই সানলাইট আপনার চোখে পড়ে তখন ব্রেনের সুপ্রাকাইজমেটিক নিউক্লিয়াসে যে মাস্টার ক্লক বা বায়োলজিক্যাল ক্লক আছে, ও তখন বডির সমস্ত ইঞ্জিনকে সক্রিয় করে, এবং 15-20 মিনিট আপনি হাঁটতে হবে বা কোনো মুভমেন্টে থাকতে হবে। আপনি কোটি কোটি বছর ধরে কিন্তু আপনি সেভাবে অভ্যস্ত, 3.6 মিলিয়ন ইয়ার্স আপনি সানরাইজ সানসেট এইভাবে আপনি আপনার লাইফস্টাইল লিড করছেন। ধরেন আপনি চিন্তা করেন ওহম ফ্যারাডে অথবা ওয়াটসন জন্মগ্রহণ করে নেয়, তাহলে আপনি রাতে কিভাবে কাজ করতেন? এই কারেন্ট থাকতো না। কি আপনি ধরেন ভোল্টা জন্মগ্রহণ করে নাই, কোত্থেকে সাউন্ড ডেভেলপ করতো? হ্যাঁ, বেঞ্জ জন্মগ্রহণ করে নাই, তাহলে আপনি গাড়ি কই পাইতেন? অর্থাৎ আমরা যেভাবে আমাদের জিন যেভাবে অভ্যস্ত ফর মিলিয়নস অফ ইয়ার্স, আপনাকে সেইভাবে ন্যাচারাল ওয়েতে আপনাকে ঘুমে যাইতে হবে। ওকে, এখন এই প্রসঙ্গে আপনাকে যেটা বলতেছিলাম আমি একটু এটা জানা দরকার আমাদের। এই যে নাইট শিফটে আমরা ওয়ার্ক করি, এই শিফট ওয়ার্ককে WHO রিসেন্টলি এটা গবেষণা করে তারা বলছেন যে শিফট ওয়ার্কের জন্য মানুষের ক্যান্সার হচ্ছে। কারণ মানুষ এই এটা টাইপ বি কার্সিনোজেন বলছে এটাকে, মানে টাইপ এ না, টাইপ বি। কারণ এই অসময় কাজ করার জন্য তার ইমিউনিটি ডেভেলপ করছে না, ঘুম ঠিকমতো সময়ে না হওয়ার জন্য, সো অনেক রকম সমস্যা হচ্ছে। আপনি দেখেন যে মানুষ সে কিন্তু তার গ্রামে ফিরে যেতে চায়, তাই না? আপনি যদি ছুটি পান তাহলে আপনি বেড়াতে যান কোথায়? আপনি কক্সবাজার, বান্দরবন, সুন্দরবন, নেচারের কাছে যান। তার মানে হচ্ছে মানুষ অরিজিনালি জেনেটিক্যালি, বায়োজেনেটিক্যালি সি অর হি উইল লুকস ফর হিজ অরিজিন। এই জন্য মানুষের 3টা হোম থাকে। আপনি ঢাকায় আছেন, এটা রেসিডেন্স আপনার, আপনার বাড়ি হয়তো কুমিল্লা বা বরিশাল, তাহলে ওইটা আপনার বায়োলজিক্যাল হোম। আর জঙ্গল বা নেচার, এটা হচ্ছে আপনার অরিজিনাল জেনেটিক হোম। আমরা একটু জানতে চাচ্ছিলাম যে সাউন্ড স্লিপ যেটা আমরা বলি, সাউন্ড স্লিপ আসলে বলতে কি বোঝানো? সাউন্ড স্লিপ বলতে বোঝায় যে ঘুমের মধ্যে কোনো ব্যাঘাত ঘটা চলবে না। আপনি এক নাগারে ঘুমাবেন, হয়তো একবার, অনেকের যাদের বাইফেজিক স্লিপ থাকে, হয়তো মাঝখানে একবার উঠে হয়তো পানি খায় বা ইয়ে করতে পারে, ওয়াশরুমে যেতে পারে, বাট ইউজুয়ালি নট। তো সেইটাকে বলে সাউন্ড স্লিপ। আবার টাইমলি ঘুম আসাটা, সেটাও সাউন্ড স্লিপের একটা লক্ষণ। জি, আমরা অনুষ্ঠানে একদম শেষ পর্যায়ে চলে এসেছি। ঘুমের মধ্যে এই যে আমি যেগুলো বললাম যে বোবায় ধরা, আপনার রেস্টলেস, সেটাই বলতে যাচ্ছিলাম যে আমরা একদম শেষ পর্যায়ে চলে এসেছি। যে এই যে আমরা বলি স্লিপ হাইজিন, যেটা বলেছেন যে শুরুতে একটা শাওয়ার নিয়ে ঘুমানো, একটু আরেকবার বলবেন যে স্লিপ হাইজিনটা আসলে কিভাবে প্রত্যেকের বাসায় তো আর খুব, মানে যারা মিডল ক্লাস, আপার লেভেলের ক্লাস, যার লোক সবারই স্লিপ হাইজিনটা মেনটেন করা উচিত, বাট কিভাবে মেনটেন করবে একটু সংক্ষেপে বলবেন। দেখুন, স্লিপ হাইজিনের প্রথম শর্ত হচ্ছে আমি যেটা বললাম যে সকালে উঠে 15 মিনিট সানলাইট নেওয়া। জি, you start your day by starting your body very nicely. Okay, then আপনি রাতের খাবারটা ঘুমের 3 ঘন্টা আগে আপনি লাইট নিভায়া বাম কাতে উঁচু বালিশে শোয়া, দেন আপনার ঘুমের 10 মিনিট আগে একটা শাওয়ার নেওয়া। এটা যে কেউ নিতে পারে, আজকাল সব জায়গায় এই ফ্যাসিলিটি আছে। শুধু গ্রামের হয়তো 2-1 জায়গা নাই বলে মনে হয় আমার কাছে, বাট স্টিল আমি তো আমার গ্রামে তো দেখি সবারই বাড়িতে আছে। তো এরপরে খাবার দাবারে আপনার ফাইবারযুক্ত খাবার খাওয়া, এবং খাবার যেন চর্বি, ঝাল বা রিচ ফুড, যেটা এটাকে অ্যাজ মাছ অ্যাজ প্রসেস ফুড, যত সম্ভব ন্যাচারাল ফুড খাওয়া, ওজন কমানো,
ডেইলি এক্সারসাইজ করা 40 মিনিট, এবং এক্সারসাইজটা হইতে হবে অ্যারো এক্সারসাইজ। আমরা ঘরের মধ্যে বসে যেটা করি, যদি না পারি এটা করতে পারি, কিন্তু আমাদের অ্যারো এক্সারসাইজ এই জন্য, আপনি যখন অ্যারো এক্সারসাইজ করবেন অর্থাৎ লেকের পাড়ে বা পার্কের ভিতরে, তখন আপনি কিন্তু প্রচুর অক্সিজেন পাচ্ছেন, ফ্রেশ বাতাস পাচ্ছেন, সেটা আপনার বডিকে অনেক বেশি ভালো রাখবে রাদার দ্যান ঘরের মধ্যে বসে। মেকানিক্যাল এক্সারসাইজ কিন্তু ডেঞ্জারাস। এটা এই যে এটাও স্লিপ হাইজিনের ভিতরে পড়ছে, ডেফিনেটলি স্লিপ হাইজিনের পার্ট। দেন আপনি ডেইলি এক সময় ঘুমাতে যাবেন। রেগুলারিটি ইজ দ্য কিং। অর্থাৎ ডেইলি এক সময় ঘুমাতে যাওয়াটা, যেমন আপনি যদি লেট নাইটে ঘুমাতে যান, তাহলে আপনার নন র্যাম স্লিপ যেটা আমাদের মেমোরি এবং মেন্টাল স্টেবিলিটি করে, সেটার পরিমাণ কম হবে। রাত যত বাড়তে থাকে র্যাম স্লিপের পরিমাণ তত কমতে থাকে। সো আপনি যদি আর্লি ঘুমাতে যান, তাহলে আপনার মেমোরিও ভালো হবে, আপনার শরীরও বেশি ভালো থাকবে। এই জন্যই দেখবেন আর্লি দ্য বেড আর্লি টু রাইজ মেক্স এ ম্যান হেলদি ওয়েলদি। সব ধর্মে আপনাকে দেখেন প্রার্থনার সময়, আমি একটু 30 সেকেন্ড দেবো, প্রার্থনার সময় ঠিক করা হয়েছে কিন্তু সূর্য ওঠার আগে, যেন আপনি দেখুন আপনাদের প্রথম নামাজটা হয় ঘুমের আগে। বুদ্ধিস্ট এবং হিন্দুদের সান প্রেয়ার আছে, অর্থাৎ সকালে সময় মতো উঠে রাতে তাহার সময় মতো ঘুমাতে যেতে পারবো আমরা, এটা হচ্ছে কথা। জি না, এটা একটা জিনিস হচ্ছে, সকালে যদি ঠিক মতো না ওঠেন, তাহলে আপনি রাতে ওই যে সাইকেলটা ঘুমের মেলাটোনিন সাইকেল যেটা, সেটা ঠিক মতো হবে না, ভ্যাম্পায়ার হরমোন ঠিক মতো সময় আসবে না। আচ্ছা ঠিক আছে, আমরা আরো বিষয়ে কথা বলতে চাচ্ছিলাম, কিন্তু সময়ের অভাবে সম্ভব হচ্ছে না। আপনাকে অনেক ধন্যবাদ আমাদের অনুষ্ঠানে এসে দর্শকদের প্রয়োজনীয় পরামর্শ দেওয়ার জন্য। ধন্যবাদ নিউজ 24 কেও, এবং আমি সবসময় সম্মানিত বোধ করি। জি দর্শক দেখছিলেন আমাদের স্বাস্থ্য সংলাপ, আজ এখানে শেষ করছি। আশা করি আগামী অনুষ্ঠানে আবারও দেখাবো অন্য কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।